হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের এবিটিএ টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের জিওগ্রাফি সাবজেক্ট থেকে ফার্স্ট যে পেজটা রয়েছে তোমাদের AC19 তার 2-এর দাগে যে এসএকিউর প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর সহ আলোচনা করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো AC19 পেজে 2-এর দাগে কী বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ফার্স্ট কোশ্চেনটা দেখো, আয়ের দাগে পর্যায়ন কাকে বলে। তাহলে কি লিখতে পারি, ক্ষয়কার্যের মাধ্যমে উচ্চভূমি এবং সঞ্চয় কার্যের মাধ্যমে নিম্নভূমির সমতলীকরণ প্রক্রিয়াকে পর্যায়ন বলে। ওকে, দেখো আয়ের অথবাতে কি বলেছে, অন্ধ উপত্যকা কাকে বলে। দেখো, কার্স্ট অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদী যখন কোনো শৃঙ্খলে প্রবেশ করে তখন নদী উপত্যকার বিস্তার উৎস থেকে ওই শৃঙ্খল পর্যন্ত হয়ে থাকে এবং ওইখানে নদী উপত্যকা হঠাৎ শেষ হয়ে যায়, অর্থাৎ কানাগলির মতো এই উপত্যকাকে অন্ধ উপত্যকা বলে। এরপর 2 কোশ্চেনটিকে দেখো, 2 কি বলেছে, টম্বোলো কাকে বলে। তাহলে অ্যান্সার কি লিখতে পারি, যখন কোনো স্পিড কোনো দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে তখন তাকে টম্বোলো বলে। উদাহরণস্বরূপ লিখতে পারি, রত্নাগিরি শহরের পশ্চিমে দেওগড়। অথবা ডেফিনেশনটাকে এরকম করেও লেখা যেতে পারে, যখন কোনো পুরোদেশীয় বাঁধ কোনো একটি কিংবা দুটি দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে তখন তাকে টম্বোলো বলে। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা ওটাই লিখতে পারো। ওকে, এরপর 2 অথবার কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, ফিওর্ড উপকূল বলতে কি বোঝো। দেখো, সমুদ্র উপকূলে মহাদেশীয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে সমুদ্র সমতল অপেক্ষা গভীর উপত্যকার সৃষ্টি হয়। এই ধরনের উপত্যকা সমুদ্র জলে মগ্ন হলে তাকে ফিওর্ড উপকূল বলে। যেমন উদাহরণস্বরূপ লিখতে পারি, গ্রিনল্যান্ডের নরওয়েন্দ ফোর। এরপর 3 কোশ্চেনটিকে দেখো, 3 কি বলেছে, পেডিমেন্ট কিভাবে গঠিত হয়। তাহলে অ্যান্সার কি লিখব, পাহাড়ের পাদদেশে উচ্চভূমির সম্মুখ ভাগের পশ্চাৎ অপসারণের ফলে উচ্চভূমির সম্মুখ ভাগ সমান্তরালভাবে কর্তৃত হয়ে পেডিমেন্ট গঠিত হয় বা পেডিমেন্ট সৃষ্টি করে। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কি বলেছে, পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। তাহলে অ্যান্সার কি লিখব, প্রবাহ পথের উত্থান সত্ত্বেও যেসব নদী নিম্নক্ষয়ের মাধ্যমে তার পূর্বেকার গতিপথ বজায় রাখতে সমর্থ হয় তাদের পূর্ববর্তী নদী বলে। উদাহরণস্বরূপ লিখতে পারি আমরা সিন্ধু, ব্রহ্মপুত্র ইত্যাদি। এরপর আইভির অথবার কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, অঙ্গুরীয় জলনির্গম প্রণালী বলতে কি বোঝো। তাহলে অ্যান্সার কি লিখব, যে জলনির্গম প্রণালীতে গম্বুজাকৃতি কোনো পাহাড়ের কোমল শিলাস্তরকে অনুসরণ করে উপনদীগুলি প্রায় সমকোণে প্রধান নদীর সাথে মিলিত হয়, আংটির মতো গোলাকৃতি পথে কেন্দ্রাভিমুখভাবে নিচের দিকে প্রবাহিত হয়, তাকে অঙ্গুরীয় জলনির্গম প্রণালী বলে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ড্যাকোটায় রেড নদী ব্ল্যাক হিল পাহাড়কে বেষ্টন করে প্রবাহিত হচ্ছে এইভাবে। এরপর ভিয়ের দাগের কোশ্চেন দেখো, ভিয়ের দাগে কী বলেছে, হিউমিফিকেশন কাকে বলে। তাহলে অ্যান্সার কী লিখব, সূক্ষ্ম অণুজীবরা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, ঝরা পাতা ও অন্যান্য জৈব বর্জ্য পদার্থকে বিয়োজিত ও সংশ্লেষিত করে হিউমাসে পরিণত করে। হিউমাস গঠনের এই প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। এরপর ভিয়ের অথবার কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, মৃত্তিকার গ্রথন বলতে কি বোঝো। তাহলে অ্যান্সার কি লিখব, কোনো নির্দিষ্ট মৃত্তিকায় বালি, পলি এবং কাদাকণার আপেক্ষিক অনুপাতই হলো মৃত্তিকার গ্রথন। এরপর ভিআইয়ের কোশ্চেনটিকে দেখো, ভিআইতে কি বলেছে, উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলতে কি বোঝায়। তাহলে অ্যান্সার কি লিখতে পারি, যে সকল উদ্ভিদ সারা বছর অধিক উষ্ণতায় অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে জন্মায় এবং বৃদ্ধিপ্রাপ্ত হয় তাদের উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বা মেগাথার্মস বলে, যেমন আবলুস, মেহগিনি ইত্যাদি। এরপর V2 কোশ্চেনটিকে দেখো, V2তে কি বলেছে, লা নিনা বলতে কি বোঝায়। তাহলে অ্যান্সার কি লিখব, বায়ু সঞ্চালনের স্বাভাবিক অবস্থায় অক্ষরেখা বরাবর বায়ু পূর্ব দিকের উচ্চচাপ বলয় থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। এই অবস্থায় সমুদ্রের পৃষ্ঠতলের উষ্ণতা স্বাভাবিক উষ্ণতা অপেক্ষা 4 ডিগ্রি সেন্টিগ্রেড কমে গেলে নিরক্ষরেখা বরাবর যে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয় তাকে লা নিনা বলে। এরপর V2 অথবার কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, আয়ন বায়ু কাকে বলে। তাহলে কি লিখব, পৃথিবীর 2 ক্রান্তীয় অঞ্চলের উচ্চচাপ বলয় থেকে সারা বছর নিয়মিতভাবে একটি নির্দিষ্ট গতিতে যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। এরপর V3 কোশ্চেনটিকে দেখো, V3তে কি বলেছে, জীববৈচিত্র্যের সংজ্ঞা দাও। তাহলে অ্যান্সার কি লিখব, প্রাকৃতিক পরিবেশে
আণুবীক্ষণিক জীবসহ উদ্ভিদ ও প্রাণীকুলের সমাবেশে যে বৈচিত্র্যময় জীবমণ্ডল গড়ে ওঠে তাকে জীববৈচিত্র্য বলে। এরপর V3I অথবার কোশ্চেনটিকে দেখো কি বলেছে, নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে কি নামে অভিহিত করা যায়? এর উত্তর হবে ইনসিটু। এরপর IX এর কোশ্চেনটিকে দেখো, IX এ কি বলেছে, হড়পা বান বলতে কি বোঝো? তাহলে কি লিখব, সুউচ্চ পার্বত্য অঞ্চলে অত্যধিক বৃষ্টি অথবা হিমবাহ সৃষ্ট জলে আচমকা বাঁধ ফেটে বন্যার সৃষ্টি হলে তাকে হড়পা বান বলে। অল্প এলাকা জুড়ে সংগঠিত এই দ্রুতগতির বন্যা অত্যন্ত বিধ্বংসী প্রকৃতির বা অত্যন্ত বিধ্বংসী হয়ে থাকে। ওকে, এরপর এক্সের দাগের কোশ্চেনটিকে দেখো কি বলেছে, বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলতে কি বোঝো? তার অ্যান্সার কি লিখব, যে কৃষি ব্যবস্থায় প্রতিনিয়ত বাজারে বিক্রির উদ্দেশ্যে তার কাছাকাছি কৃষি জমিতে আধুনিক পদ্ধতিতে প্রচুর পরিমাণে অর্থকরী ফসল হিসেবে শাকসবজি, ফল ও ফুলের ব্যাপক মাত্রায় বাণিজ্যিকভাবে যখন উৎপাদন করা হয় তাকে বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলে। এরপরে দেখো এক্সের অথবার কোশ্চেনটিতে কি বলেছে, আর্দ্র কৃষি এর সংজ্ঞা দাও। তাহলে কি লিখব, কোনো কোনো অঞ্চলে জলসেচের সুযোগ নেই অথবা থাকলেও তা খুবই সীমিত, সেখানে জলসেচের সাহায্য ছাড়াই কেবল বৃষ্টির জলের উপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয় তাকেই আর্দ্র কৃষি বলে। এরপর এক্সাইতে দেখো খুবই কমন প্রশ্ন একটা, আইসোটিম কি? তাহলে কি লিখব, কাঁচামাল এবং উৎপন্ন পণ্যের সমপরিবহন ব্যয়যুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমপরিবহন রেখা বা আইসোটিম বলে। এরপর X2 এর কোশ্চেনটিকে দেখো কি বলেছে, তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও। তাহলে অ্যান্সার কি লিখবো, দেখো মানুষ যে সমস্ত কাজের মাধ্যমে সমাজকে সেবা, সাহচর্য ও সাহায্য প্রদান করে সেসব অর্থনৈতিক কাজকর্মকে তৃতীয় বা সেবা ক্ষেত্রের কার্যাবলী বলে। ভারতের প্রায় 23% শ্রমজীবী মানুষ কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত। এই কাজের পরিধি এবং জটিলতা অত্যন্ত বেশি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন ব্যাংকিং, প্রশাসনিক ক্ষেত্র, শিক্ষা, পরিবহন, ব্যবসা ইত্যাদি। এরপরে X3 এর কোশ্চেনটিকে দেখো, X3 এতে কি বলেছে, জলবিন্দু বসতি বলতে কি বোঝো? তাহলে অ্যান্সার কি লিখব, শুষ্ক অঞ্চলে অর্থাৎ যেখানে জীবন ধারণ ও অন্যান্য কাজের জন্য জলের অভাব রয়েছে সেখানে ভূপৃষ্ঠস্থ জলাশয় অর্থাৎ পুকুর, হ্রদ কিংবা ঝর্ণাকে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠেছে তাকে জলবিন্দু বসতি বলে। এরপর XIVর কোশ্চেনটিকে দেখো কি বলেছে, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। তাহলে দেখো অ্যান্সার কি লিখব, পরিকল্পনা অঞ্চল হলো আঞ্চলিক পরিকল্পনার সবচাইতে উপযুক্ত আঞ্চলিক একক। পরিকল্পনা অঞ্চল আলোচনার ক্ষেত্রে সমধর্মিতা ও কেন্দ্রিকতার উপর বিশেষ জোর দেওয়া হয়। প্রথাগত এবং কার্যকরী অঞ্চল মিলিত হয়ে যে নতুন অঞ্চল গড়ে তোলে তাকে পরিকল্পনা অঞ্চল বলে। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের AC 19 পেজের SAQর সমস্ত উত্তর। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলো না। কিন্তু আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।